যারা শাড়িটা পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, ঝিনুক আর মীরা মিলে যারাকে ড্রেসিং টেবিলের সামনে টুলের মধ্যে বসায়। যারা দুজনের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে। ঝিনুক যারাকে সাজাতে শুরু করে, যারা এবার রেগে বলে ওঠে, তোরা এমন করছিস কেন আমার সাথে? কিছু বলেছিস না? আবার কি হচ্ছে কি এসব? মীরা বলে, আরে বইন আস্তে চিল্লা, কান তো আমার ছেলে নিয়ে যাবে মনে হচ্ছে। যারা কটমট দৃষ্টিতে তাকায় মীরার দিকে। মীরা যারা দৃষ্টি তেমন তোয়াক্কা করে না। ঝিনুক যারাকে সাজাতে শুরু করে। যারা আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে, কারণ এদেরকে প্রশ্ন করতে করতে নিজেই বিরক্ত হয়ে গেছে। যারাকে সাজানো হয়ে গেলে ঝিনুক বলে, ওয়াও, যারা তোকে যে কি সুন্দর লাগছে, ইস, আজ যদি তার দৃষ্টি ঝলসে যাবে। যারা বুঝতে না পারে বলে, মানে? মীরা, তোর বুঝতে হবে না, চুপচাপ বসে থাক। তখনই দরজায় ঢোকা পড়ে। মীরা গিয়ে দরজা খুলে দেয়। যারা সেদিকে তাকিয়ে চমকে যায়, কারণ তার বাবা মা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তারা দুজন ভেতরে ঢুকে। ঝিনুক মীরা ওদের সাথে কথা বলে রুমের বাইরে চলে যায়। বাবা মাকে এখানে দেখে যারা অবাক কণ্ঠে বলে ওঠে, বাবা মা, তোমরা এখানে কখন এসেছো? যারার বাবা বলে, আরে মা, এত ব্যস্ত হচ্ছিস কেন? এসেছি অনেকক্ষণ আগে। শোনো মামুনি, তোমার কিছু কথা আছে, আগে বিছানায় বসো। যারা বাবা মায়ের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে বসে আর মনে মনে বলছে, কেমন অদ্ভুত লাগছে সব কিছু। হঠাৎ বাবা মা এখানে, আবার আমার সাথে বাবার কি কথা থাকতে পারে, মানে কিছুই তার মাথায় ঢুকছে না। যারার বাবা মা যারার দুই পাশে গিয়ে বসে। যারার বাবা যারার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, মা, তুমি তোমার বাবাকে ভরসা করো তো? বিশ্বাস করো তোমার বাবাকে? যারা বাবার মুখে হঠাৎ এমন কথা শুনে কেমন খটকা লাগে, কিন্তু চেপে বলে ওঠে, আমি যদি পৃথিবীতে কারোর উপর ভরসা করি সেটা হলে তুমি বাবা। মেয়ের জবাবে সহসায় হাসি ফুটে ওঠে যারার বাবার ঠোঁটে। বাবারাই তো হলো তাদের সন্তানদের ভরসার স্থল, বিশ্বাস এর যোগ্য। হঠাৎ এই প্রশ্ন করলে, কেন বাবা? যারার বাবা বলে, আমি যা করেছি সব তোমার ভালোর জন্যই মা, তোমার সুখের জন্যই এই ব্যবস্থা। তোমার বাবার উপর ভরসা রেখো, ইনশাল্লাহ তুমি সর্বসুখী হবে মা। এই বলে মেয়ের কপালে চুমু দিয়ে ভেজা ভেজা চোখ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই ভেজা চোখের অশ্রু সে মেয়েকে দেখাতে চায় না। তার মেয়েটা যে আজ থেকে তার থেকে দূরে সরে যাবে, এটা যে একটা বাবাকে কতটা যন্ত্রণা দেয়, তা শুধু একটা বাবাই উপলব্ধি করতে পারে। যারার মায়ের চোখেও পানি। একটু পর যারাকে মীরা আর ঝিনুক এসে নিচে নিয়ে যায়। যারা ঠাই মূর্তির মতো বসে আছে। হঠাৎ কাজী সাহেবের কণ্ঠে কবুল বলার জন্য বলতেই যারা হুঁশ ফিরে। কি শুনছে সে? তার বিয়ে? কিন্তু তার সাথে, কিন্তু কার সাথে? কিন্তু যারা তো এখন বিয়ে করতে চায় না, সে পড়াশোনা করতে চায়। তার বাবা এটা কী করলো তার সাথে? যারা ছলছল দৃষ্টিতে তাকায় তার বাবার দিকে। যিনি এই মুহূর্তে যারা সামনে সোফায় বসে আছেন, তিনিও মেয়ের দিকে তাকান। মেয়েকে চোখের ইশারায় আশ্বস্ত করে এবং মাথা নেড়ে বোঝায় কবুল বলতে। যারা বাবার উপর এক রাশ অভিমান নিয়ে ধীরে ধীরে কবুল বলে দেয়। বরের জায়গায় তাহসিনের নাম শুনে থমকে যায়। কি শুনলো এটা সে? এমপি সাহেবের সাথে তার বিয়ে হচ্ছে, এটা কিভাবে সম্ভব? বিয়ের পরে সবাই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তাহসিনের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে যে তার দুষ্টু পরীকে তারপরে পেয়ে গেছে। তার পরি শুধু তার পরীর এক বিন্দু ভালোবাসা ভাগও অন্য কাউকে দিতে সে রাজি নয়। আয়েশা বেগম ছেলের হাসি মাখা মুখটা দেখে তিনিও আনন্দিত হন। তিনি দোয়া করেন, বলেন, আল্লাহ, তুমি আমার ছেলেটাকে এভাবে হাসি খুশি রেখো, কখনো যেন কোনো কষ্ট আমার ছেলেটাকে স্পর্শ করতে না পারে। আবু সাইদেও অনেকদিন পর তার ছেলেকে এতটা খুশি দেখতে পেলেন। তারও ভালো লাগছে খুব। বুকের ভিতরটা কেমন শান্ত লাগছে আজ। অথচ একটা সময় এই ছেলেটাকে তিনি কত অবহেলা করেছেন। তিনি তার ভালোবাসার মানুষটি রেখে যাওয়া অমূল্য রতনকে আগলে রাখতে পারেননি। এই আফসোস তার সারা জীবন থেকে যাবে। রায়হানের আজ কেমন অস্থির লাগছে, কিছুতেই ভালো লাগছে না। মনে হচ্ছে তার মূল্যবান কোনো কিছু হারিয়ে যাচ্ছে। তার জীবন থেকে বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে।
অস্থিরতা ক্রমশই বেড়েই চলছে, নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে, মনে হচ্ছে এখনই বুঝি সব শেষ হয়ে যাবে। তার তৃষ্ণা জেগেছে তার মায়াবিনীকে দেখার, মন চাইছে এখনই ছুটে যেতে তার মায়াবিনীর কাছে, একদম বুকের ভিতরে লুকিয়ে নিতে ইচ্ছে করছে, যেন তার মায়াবিনীকে কেউ নিতে না পারে, তাহলে তো আর হারানোর ভয় থাকবে না। রায়হান যারা ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ছবিটা বুকের মাঝে জড়িয়ে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস টেনে নিয়ে বলে, মায়াবতী, আর দূরে রাখবো না তোমায়, খুব শীঘ্রই তোমাকে আমার করে আনবো। দিনকে দিন তোমাকে হারানোর ভয় আমার বেড়েই চলছে। তোমাকে হারানোর কথা ভাবলে আমার হৃৎপিণ্ড থমকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সেখানে তোমাকে হারালে তো আমি মরে যাব মায়াবতী। হায় রে বোকা রায়হান, অথচ জানলই না তার অগোচরেই তার মায়াবতী আজ অন্য কারোর নামে হয়ে গেছে, বেরিয়ে গেছে অন্য কারো বাহুডোরে। তার মায়াবতী আজ অন্যের রাজ্যের রানী হয়ে গেছেন, যাকে চাইলেও আর ফিরে পাবে না। সে জানতেই পারল না আজ থেকে তার মায়াবতীকে চিরতরে হারিয়ে ফেলেছে। বিছানার মাঝখানে যারা বসে আছে, চারপাশে ফুল দিয়ে ডেকোরেট করা, যারা বুঝতে পারছে এসব তার ফাজিল বন্ধুরাই করেছে। ঝিনুক মীরা ওকে এসে রুমে দিয়ে গেছে। যাবার আগে মীরা যারার কানে কানে বলে গেছে, অল দ্য বেস্ট বান্ধবী, তোমার বদরাগী এমপি সাহেবকে সামনে নিয়েও, আসছে বাই। এই বলে হাসতে হাসতে চলে যায় দুজন। যারার বুকটা কেমন ধকধক করছে, ভাবতেই কেমন লাগছে, এমপি সাহেব নাকি তার স্বামী, যাকে মজা ছলে বলেছিল বিয়ে করার কথা, আজ সত্যি সত্যি তার সাথে বিয়ে হয়ে গেল। কি আজব ব্যাপার। তবে এমপি সাহেবের জন্য তার মনে একটু হলেও ফিলিংস কাজ করে। এমপি সাহেবের কাছে এলে অজানা ভালো লাগা ছেয়ে যায়, তার কথা ভাবলে অন্যরকম সুখানুভূতি হয়। দরজা খোলার আওয়াজ পেয়ে যারা বুঝতে পারে এমপি সাহেব আসছেন। যারা বুকের ভিতর তার হৃদযন্ত্রের আওয়াজ আরও দ্রুত গতিতে বেড়ে যায়। তাহসিন ধীরে ধীরে এগিয়ে আসে যারার কাছে, যারা সামনে বসে মুচকি হেসে বলে ওঠে, ওয়াইফি, এনেও তোমার ইচ্ছেটা পূরণ করে দিলাম, তোমাকে বিয়ে করে আমার ওয়াইফি বানিয়ে নিলাম। তুমি তো এইটাই চেয়েছিলে তাই না আমার যারা বেবি। যারা আহম্মকের হয়ে তাকিয়ে থাকে তাহসিনের দিকে। তাহসিন তা দেখে একটু টিপ্পনি কেটে বলে, কেমন বউ তুমি, নতুন বউয়েরা শুনছে বাসুরাতে লজ্জায় তাকাতে পারে না, তুমি কেমন ঠেপ ঠেপ করে তাকিয়ে আছো। যারার মন চাচ্ছে এই বদ এমপি বেটাকে গলা টিপে হত্যা করতে, খুব বেশি একটা। যারা তাহসিনে এমন কথায় ভরকে যায়, চোখ ফিরিয়ে নেয়। তাহসিন আচমকা যারাকে করে তোলে নেয়, যারা হকচকিয়ে যায়, পড়ে যাওয়ার ভয়ে তাহসিনের গলা করে ধরে বলে, আরে কি করছেন, পড়ে যাবো তো, নামান বলছি। তাহসিন যারাকে বলে, আমি থাকতে ভয় কিসের মেয়ে তোমার, পড়বে না, তুমি কিন্তু বেশি বকবক করে নিশ্চিত করে ফেলে দেবো। যারা ভয় চুপসে যায়, ভরসা নিয়ে এমপিকে নিয়ে ফেলেও দিতে পারে, তাই কথা না বলে ভালো। তাহসিন যারাকে নিয়ে ব্যালকনিতে যায়, সেখানে রাখা দোলনাতে যারাকে নিয়ে বসে পড়ে। চাঁদের আলোয় চারপাশটা এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছে। চাঁদের আলো যারার মুখে পড়া অন্যরকম এক সৌন্দর্য বিরাজ করছে, তার মাঝে যা তাহসিনকে মুগ্ধ নয়নে দেখছে। তার এই দেখা তৃষ্ণা হয়তো এই জন্মে মিটবে না, তার ভিতরে যেন উতাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে। যারা চারপাশটা দেখতে ব্যস্ত, চাঁদের আলো চারপাশটা যেন রূপালী স্বপ্নে ঢাকা। হালকা বাতাসে গাছের পাতা কেঁপে কেঁপে উঠছে, দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক সব মিলিয়ে এক অদ্ভুত নীরব মায়াময় রাত তৈরি হয়েছে। যেন চারপাশে পরিবেশ দেখতে দেখতে হঠাৎ যারা চোখ আটকে যায় তাহসিনের দিকে। চাঁদের আলো তাহসিনকে এক মায়াময় অপরূপ সুদর্শন রাজকুমার লাগছে। দুটো চোখ গভীর, যেন রাতের আকাশের মতো বিস্তৃত, যেখানে কেউ একবার হারিয়ে গেলে তার ফিরে আসতে পারবে না। ঠোঁটের কোণে মুচকি হাসি, সে হাসিতে অজান্তে কারো হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যা ইতিমধ্যে যারা হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলছে। হালকা বাতাসে চুলগুলো উড়ে গিয়ে কপালে পড়ছে, আর সেই দৃশ্যটা যারার কাছে অদ্ভুত সুন্দর এক অনুভূতি জাগিয়ে তুলছে। যারার মনে হচ্ছে তার চারপাশে সবকিছু যেন হঠাৎ থমকে গেছে, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তাহসিনের দিকে। যারার মনে হচ্ছে তাকে দেখার জন্যই বুঝি এই মায়াময় মোহনীয় রাতের সৃষ্টি। তার কাছে মনে হচ্ছে এই কোনো সাধারণ পুরুষ নয়, বরং এক জীবন্ত কবিতা, যাকে শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। যারা নিঃশব্দে তাকিয়ে থাকে, তার মন চাচ্ছে এই মুহূর্তে যদি চিরকালটা থেমে থাকতো, আর সেইভাবে দেখতে পারতো তার বদরাগে এমপি সাহেবকে। যারা এমন তাকানোতে ঝড় তুলছে তাহসিনের বক্ষ মাঝারের নিঃশব্দ অনুভূতিরা বন্য ঘোড়ার মতো
পাল্লা দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, তার দুষ্ট করে এটাকে একদম নিজের সাথে পিষে ফেলতে চাইছে যারার অস্তিত্বের সাথে নিজের অস্তিত্বকে মিশিয়ে নিতে, কিন্তু সে এখনই কোনো অধিকার পালাতে চায় না। সে চায় যারার মনে ভালোবাসা সৃষ্টি করতে, তার প্রতি ভালোবাসাময় প্রতিটা দহনে তাকে পুরাতে, ভালোবাসার প্রতিটি ধাপ তাকে উপলব্ধি করাতে চায়। তবেই তো ভালোবাসা হয়। আর যেদিন যারা তাকে সম্পূর্ণভাবে ভালোবেসে নিজের করে চাইবে, সেদিনে সে যারাকে আপন করে নেবে। নিজের ভালোবাসাময় প্রতিটা ছোঁয়ায় সে যারাকে কাঁপিয়ে তুলবে, মিশে যাবে পরিপূর্ণ যারার মাঝে, ডুব দেবে যারার ভালোবাসার এক তীব্র সাগরে, যেখান থেকে সে কখনো উঠতে চায় না। আর না সে উঠবে, ভেসে যাবে এক সুখের সাগরে, যেখানে তার সঙ্গী হবে তার প্রিয়তমা, তার ভালোবাসা, তার অর্ধাঙ্গিনী যারা। তাহসিন যারার দিকে তাকিয়ে থেকে বলে, কী দেখছো এইভাবে? যারা তাহসিনের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে ওঠে, আপনাকে। তাহসিন বলে, আমাকে দেখার কি আছে? তো যারা আবারও বলে, আপনি এত সুন্দর কেন? মন চাচ্ছে সারা জীবন আপনার দিকে তাকিয়ে থাকি। আপনার চোখে অদ্ভুত এক মায়া আছে, যাতে আমি ডুবে যাচ্ছি বিষয়ে। তাহসিন মুচকি হাসে, তবে কি যারার মনে তার প্রতি দুর্বল হচ্ছে? তাহসিন যারাকে বলে, আচ্ছা তাই নাকি? যারার এবার হুঁশ ফিরে আসে, এতক্ষণ কি করছিল, কি বলছিল, এসব ভেবে তার লজ্জা মাটির সাথে মিশে যেতে মন চাইছে। যারা লজ্জা মিশ্রিত মুখটা দেখে এবার তাহসিন উচ্চ শব্দে হেসে দেয় আর বলে, আমার লজ্জাবতে এইভাবে লজ্জা পেও না গো, নিজেকে পাগল পাগল লাগে। যারা লজ্জায় তাহসিনের বুকে মাথা লুকিয়ে নেয়। এই দৃশ্যটা হয়তো সবচেয়ে সুন্দর। লজ্জা লুকাতে লজ্জা দেওয়া মানুষটাকে আঁকড়ে ধরা, যা খুব মিষ্টি অনুভূতি এনে দেয় প্রতিটি পুরুষের অন্তর্কোণে। তাহসিন কিছুটা চুপ থেকে যারাকে উদ্দেশ্য করে বলে, জানো যারা, তোমাকে যখন প্রথম দেখি আমার চোখ আটকে গিয়েছিল তোমাতে। তখনও আমি জানতাম না যে মেসেজ দেওয়া মেয়েটা ছিলে তুমি। আমি মেয়েদের সহ্য করতে পারতাম না যখন ওই রকম একটা মেসেজ আসে আমার ফোনে। সত্যি সেদিন রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল, পৃথিবীটা ধ্বংস করে দিতে মন চাইছিল। ভাবছিলাম মেয়েরা এত বেহায়া নির্লজ্জ কেন। কিন্তু যখন আমি তোমায় দেখি, তোমাতে চোখ আটকে গিয়েছিল, আকর্ষিত হয়েছিল তোমার প্রতি। আর জানো তো, ভালোবাসার প্রথম ধাপ আকর্ষণ, আর সেই আকর্ষণে আমি তোমাতে হয়েছিলাম। এরপর থেকে তোমার দুষ্টুমি, তোমার বোকা বোকা কথা, আবার অকারণে হেসে ওঠা, সব কিছু আমার ভালো লাগতে শুরু করে। আর ভালোবাসার দ্বিতীয় ধাপ হলো ভালো লাগা, যা আমি উপলব্ধি করতে পেরেছি। ধীরে ধীরে তোমার মায়ায় পড়ে যাই। ভালোবাসার আরেক ধাপ মায়া। মায়া এমন এক বন্ধন, যেটাই বাধা পড়লে কখনো ছিন্ন করে আসা যায় না, যার মুক্তির একমাত্র পথ হলো মৃত্যু। আমি তোমার মায়া জড়িয়ে গেছি ধীরে ধীরে, তোমার মায়া আবদ্ধ হয়ে গেছে চিরকালের জন্য। তোমাকে আমি ছাড়তে পারবো না কখনো। যারা তুমি চাও বা না চাও, আমার সাথে বাকিটা জীবন কাটাতে হবে। আজ যখন তোমাকে ওরা বাজে কথা বলেছিল, তা আমার বুকটা ছিন্ন করে দিয়েছে। তোমার প্রতিটি চোখের পানি আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিয়েছে। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসছিল। তাই তো এই ব্যবস্থা। আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। চাইলে অনেক কিছু করতে পারতাম ওই মহিলাগুলোর সাথে, তাদের জবান চিরতরে বন্ধ করে দিতে পারতাম। কিন্তু এরা তানভীরের শ্বশুর বাড়ির লোক। আমি চাই না কোনো ঝামেলা হোক, কিন্তু তাদের শাস্তি তারা অবশ্যই পাবে। যারা এতক্ষণ চুপ হয়ে শুনছিল সব কিছুকে, এই গম্ভীর বদ্রাকে এমপি সাহেবের মনে যে তার জন্য এত ভালোবাসা জমিয়ে রেখেছে, তা সে বিশ্বাস করতে পারছে না। সে যা শুনছে তাকে আদৌ সত্যি নাকি সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। যারার ভাবনার মাঝে তাহসিন বলে, যারা ভালোবাসার আরেক ধাপ কি জানো? যারা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তাহসিনের দিকে। তাহসিন যারা চোখের ভাষা বুঝতে পেরে বলে, ভালোবাসার আরেক ধাপ হলো বিশ্বাস। যারা চমকে তাকায় তাহসিনের কথা। যারা ভাবছে লোকটা তার মনের কথা বুঝে ফেললো নাকি। যারার ভাবনার মাঝে তাহসিন বলে, ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় ধাপ হলো বিশ্বাস। ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করতে হয়, একে অপরের প্রতি ভরসা রাখতে হয়। ভালোবাসা কিন্তু বিশ্বাসী হয়। আর ভালোবাসার সবচেয়ে বড় অসুখ কি জানো? সন্দেহ। সেই অসুখে যদি কখনো আক্রান্ত হয়ে, তাহলে সেই ভালোবাসার মৃত্যু নিশ্চিত। যারা নীরব শ্রোতার মতো তাহসিনের কথাগুলো শুনছে, যারা ভাবছে লোকটা এত কিছু জানে এই ভালোবাসা সম্পর্কে, আর এই ভালোবাসা এই নারী কি সে একটা সময় অপমান, অবহেলা আর ঘৃণা করেছে। যারাকে চুপ থাকতে দেখে তাহসিন বলে, কি হলো আমার দুষ্টু রানী, এত চুপচাপ কেন? যারা বলে, আপনার কথা শুনছিলাম, আপনি এত কিছু জানেন। আমি তো আপনার কথা শুনে বারবার অবাক হচ্ছি যে ভালোবাসা মেয়ে জাতিকে এত ঘৃণা করতো, আর আজ সেই ভালোবাসার রোগে আক্রান্ত হয়ে গেছে। তাহসিন যারার কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে নাকে নাক ঘষে বলে, ভালোবাসা এক ছোঁয়াচে রোগ, কখন কাকে ছুঁয়ে দেয় বলা বড্ড মুশকিল আমার দুষ্টু রানী। আর সেই ভালোবাসার ছোঁয়াচে রোগ খুব শীঘ্রই তোমাকে আক্রান্ত করবে আমার যারা রানী। যারা লজ্জা মিশ্রিত হাসি মনে মনে বলে, আমি মনে হয় এই রোগে খুব শীঘ্রই আক্রান্ত হচ্ছে আমার এমপি সাহেব।
অন্যদিকে রায়হান আজ রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সে কিছুতে শান্ত হতে পারছে না, ভেতরটা ছটফট করছে। যতক্ষণ পর্যন্ত যারাকে সচক্ষে না দেখবে তার হৃদয় শান্ত হবে না। তাই তো বাবা মাকে বলে ঢাকা রওনা দিয়েছে, সাথে খুশিও লাগছে তার মায়াবতীকে দেখবে বলে। সকালে যারা পিট পিট করে চোখ খুলে তাকায়, যারাকে তাকাতে দেখে তাহসিন বলে, গুড মর্নিং আমার দুষ্টু রানী। যারা তাহসিনের কথায় মুচকি হাসে। এখনও সেই রাতের মতোই সে তাহসিনের বাহুবন্ধনে আবদ্ধ, তবে তাহসিনের চোখ দুটো লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে সে ঘুমায়নি। যারা বলে, আপনি ঘুমাননি? তাহসিন বলে, চোখের সামনে আমার সুন্দর একটা ঘুমন্ত পরীকে দেখলে কি আর ঘুম আসে? তাকে দেখে দেখে রাতটা পার করে দিয়েছি। যারা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহসিনের দিকে, মনে মনে ভাবছে লোকটা কি পাগল নাকি? যারা নিজেকে ছাড়িয়ে রুমে এসে ওয়াশরুমে চলে যায়। আজ রিসেপশন। একটু পরে ঝিনুক আর মীরা এসে রুমে প্রবেশ করে। তাহসিন বাইরে গিয়েছে। মীরা যারাকে জড়িয়ে ধরে রসিকতার স্বরে জিজ্ঞেস করে, কিরে যারা বেবি, বাসরাত কেমন কাটলো? যারা চোখ রাঙিয়ে বলে, তোর বেহাইয়া কথাগুলো বন্ধ করবি নাকি দেবো কানে নিচে একটা বেয়াদব মেয়ে। যারার কথা মীরা বলে, বারে কি এমন জিগাইলাম, এমন করিস কেন? এভাবে তিনজন দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে যারাকে রেডি করতে থাকে। অন্যদিকে রায়হান যারাদের বাড়িতে পৌঁছায়, কিন্তু যারাদের বাসায় তালা ঝুলতে দেখে কিছুটা অবাক হয়। এরা সবাই কোথায় গেল? হঠাৎ তো একটা মহিলা পিছন থেকে ডেকে ওঠে, কে তুমি বাবা? কাকে খুঁজছ? রায়হান মহিলাটাকে বলে, আসলে আন্টি আমি যারার চাচাতো ভাই, কিন্তু ওরা কোথায় বলতে পারেন? মহিলাটি বলে, আরে তুমি জানো না, যারা মামুনের তো বিয়ে হয়েছে আর ওর মা বাবা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছে, আজ তো বউ ভাত। তাই রায়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পৃথিবীটা মনে হচ্ছে তার চারপাশে গোল গোল হয়ে গেছে। কি সুন্দর, সে তার মায়াবতীর বিয়ে হয়ে গেছে, এটা কি করে সম্ভব? রায়হানের বুকে খুব ব্যথা হচ্ছে, সে বুকে হাত চেপে ঠাই বসে পড়ে। মহিলাটি কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা তোমার, এমন করছো কেন? রায়হান কোনো কথা বলতে পারছে না, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট রোগীদের মতো করছে, কিন্তু বিধি বাম শ্বাসটাও নিতে পারছে না। চোখে থেকে পানি গড়িয়ে পড়ছে, মুখে কিছু বলতে পারছে না। এসব দেখে মহিলাটি চিৎকার করে তার স্বামীকে ডাকতে থাকে। ততক্ষণে রায়হান জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে। মীরা গুনগুন করতে করতে বারান্দা দিয়ে হাঁটছিল। হঠাৎ কারো কণ্ঠে পিছনে ফিরে তাকায়, দেখতে পায় আদিব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আদিবকে দেখে মীরা মুখ ভেঁচকি দিয়ে বলে ওঠে, কি হয়েছে মিস্টার সাদা বিলাই? মীরার এমন কথায় আদিব ভেবাচাকা খেয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, এই তুমি আমাকে সাদা বিলাই বললে কেন? মীরা দুষ্টু হেসে বলে ওঠে, কারণ আপনি অতিরিক্ত সাদা, তাই আমার কাছে আপনাকে সাদা বিলাইয়ের মতোই লাগে। আদিব বেচারা মুখটা হা করে তাকিয়ে থাকে। তা দেখে মীরা বলে, এই যে সাদা বিলাই, মুখটা বন্ধ করুন, নয়তো যত পোকামাকড় আছে সব আপনার মুখে তাদের বাসস্থান বানিয়ে ফেলবে। বলেই মীরা খিলখিল করে হেসে ওঠে। সেই হাসিতে আদিব হারিয়ে গেছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার মুখ পানে। মীরা এবার বিরক্ত হয় আদিবের এমন কার্যে। সে আবারও আদিবকে ভেঙচি দিয়ে চলে যায়। খুব আনন্দের সাথে তাদের রিসেপশন শেষ হয়। যারার মা বাবা সে কখন চলে গেছে। যারাকে নিয়ে যেতে চাইলেও তাহসিন যেতে দেয়নি, বলেছে 2-3 দিন পর নিয়ে যাবে সে। রায়হান চোখ খুলে তাকায়, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে বুকে, কেমন জ্বলছে ভেতরটা, যেন কোনো আগুনের কুণ্ড রাখা হয়েছে ভেতরটায়। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কারো কণ্ঠ শুনে পাশে ফিরে তাকায়। এখন কেমন লাগছে বাবা? আর তোর হঠাৎ কী হয়েছিল বাবা? আমরা তো তোকে এই অবস্থায় পেয়ে তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। যারার মায়ের এমন উদ্বিগ্ন কণ্ঠ শুনে রায়হান জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, জানি না চাচি, হঠাৎ বুকটা খুব ব্যথা করছিল। যারার বাবা বলে, এখন কেমন লাগছে? আর তুমি আসবে আমাদের তো জানাতে। রায়হান বলে, তোমাদের সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি হঠাৎ এমন অসুস্থ হয়ে যাব। মনে মনে বলে, তোমাদের সারপ্রাইজ দিতে এসে নিজেই বড় সারপ্রাইজ পেয়ে গেলাম চাচাজি। রায়হান আশা ভরা কণ্ঠে বলে ওঠে, চাচি যারা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? রায়হান জানে, তবু নিজেকে ভুল ভেবে জিজ্ঞেস করলো। সে চাইছে সে যা শুনছে তা যেন ভুল হয়।
কিন্তু ওর কষ্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বলে উঠল, যারা তো বিয়ে হয়ে গেছে বাবা, সে অনেক কাহিনী, হঠাৎ এভাবে বিয়ে হয়ে যাবে আমরাও তার জন্য প্রস্তুত ছিলাম না, তাই বাড়িতে কাউকে জানাতে পারেনি। রায়হান মন চাইছে চিৎকার করে কাঁদতে, তবে যদি মনের কষ্টটা একটু লাঘব হয়। বুকটা ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছে না আর না সহ্য করতে পারছে। যারার মা রায়হানকে খাইয়ে দিতে চাইলে রায়হান বলে, আমি এখন কিছু খাবো না চাচি, ভালো লাগছে না। যারার মা জোর করলো, কিছু হয় না অগত্যা। তিনি খাবার রায়হানের রুমে খাবার দিয়ে রায়হানের মাথায় হাত বুলিয়ে চলে যায়। সবাই চলে যেতে রায়হান শব্দ করে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ, এই কেমন কষ্ট দিলাম আমায়, যা আমি সহ্য করতে পারছি না। বান্দা যতটুকু সহ্য করতে পারে তুমি না ততটুকুই দাও। তাহলে আমার কষ্টের ভার এত বেশি কেন? কেন আমি সহ্য করতে পারছি না? আল্লাহ, তুমি তো চাইলে আমার আর আমার মায়াবিনীর মিলন লিখতে পারতে, তাহলে কেন লিখোনি? আমি কি করে থাকবো আমার মায়াবিনীকে ছেড়ে? আমার যে দম বন্ধ হয়ে আসছে আল্লাহ, আমি যে মরে যাচ্ছি। কি করব আমি? কি করে বাঁচবো তাকে ছাড়া? ও আল্লাহ, কি হবে আমার? আমার রক্তের প্রতিটি কণায় কণায় যে মায়াবিনীকে মিশিয়ে রেখেছি, কি করে তা দেখে আলাদা করব? এত বড় শাস্তি কেন দিলে আল্লাহ? মায়াবতী, তুমি কি কখনো আমার চোখের ভাষা বুঝতে পারোনি? তুমি কি এতটাই অবুঝ ছিলে মায়াবতী? মেয়েরা নাকি একটা পুরুষের চোখ দেখলেই বলে দিতে পারে তাদের মনের ভাষা। তাহলে তুমি কেন বুঝলে না মায়াবতী? কেন তুমি আমার হলে না মায়াবিনী? এ বলে কাঁদতে থাকে রায়হান। তার চোখের পানিতে পুরো বালিশ ভিজে যাচ্ছে। স্যার, ওই রাজীব মির্জা উঠে পড়ে লেগেছে আপনাকে খুন করতে, চারিদিকে লোক লাগিয়ে রেখেছে। আশরাফের কথা শুনে তাহসিন ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, কথায় আছে, পিপিলিকের পাখা গজায় মরিবার তোরে। ওই রাজীব মির্জাও হয়েছে তেমন অবস্থা। এতদিন বিয়ের এই ব্যস্ততার কারণে চুপ ছিলাম, এখন বোঝাবো এই রাজীব মির্জা কি। তাহসিন হাসান গভীর কি করতে পারে। এখন চলো বাসায় যাওয়া যাক। আমার বউটাকে 3 ঘন্টা 12 মিনিট 20 সেকেন্ড ধরে না দেখে আসছি। জানিস কতটা সময় অতিবাহিত হলো? আমার চোখ দুটি তাকে দেখার জন্য ছটফট করছে, বুকটা তাকে কাছে পেতে হাহাকার করছে। এই বলে অফিস থেকে বেরিয়ে যায়। আসার পর আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে সেখানে। তার স্যার কি বললো এই মুহূর্তে? এটা কি আদৌ তার স্যার নাকি তার স্যাররূপী কোনো জিন? তার স্যার তো এমন বেহায়া নির্লজ্জ কথাবার্তা কোনোদিন বলেনি। তার ভাবনার মাঝে তাহসিন গম্ভীর কণ্ঠ ভেসে আসে, আশরাফ আসবি নাকি? এসে ওখানে শ্যুট করে দেব। আশরাফ আর এক মুহূর্ত দেরি না করে সুর করে বেরিয়ে পড়ে। এই স্যারকে দিয়ে তার 1 সেকেন্ডে ভরসা নেই। বাড়িতে আসতে যারাকে ড্রয়িং রুমে আয়শা বেগমের সাথে বসে থাকতে দেখে চল শক্ত হয়ে আসে তার। তাহসিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যারা উপরে আসো। আয়শা বেগম তাহসিনকে বলে, বাবা খেয়ে যা। তাহসিন রাগী কণ্ঠে বলে উঠে, মিসেস আয়শা, আমার সাথে আদিক্ষেতা করতে আসবেন না, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন। এই বলে যারাকে উদ্দেশ্য করে বলে, কি বলছি যারা, শুনতে পাওনি? রুমে আসো। গট গট পায়ে উপরে চলে যায়। আয়শা বেগম অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে তার দিকে। যারা হতবাক হয়ে আয়শা বেগমের সাথে তাহসিনের এমন ব্যবহার দেখে, তবে এখন কিছু বলে না, চুপচাপ উপরে চলে যায়। রায়হান কাঁদতে কাঁদতে একসময় তার কান্না চিৎকারে পরিণত হয়। তার এমন কান্না শুনে তার রুমে দৌড়ে যারার বাবা মা আসে। এসে রায়হানের এই অবস্থা দেখে তার কাছে যায় আর বলে, কি হয়েছে বাবা তোর, এভাবে কাঁদছিস কেন? রায়হান বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে, চাচাজি আপনার পায়ে পড়ে চাচাজি, আমার যারাকে এনে দিন। যারাকে আমি খুব বেশি ভালোবাসি চাচাজি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুন আমার শ্বাস আটকে আসছে, ওকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওকে এনে দিন না চাচাজি, কথা দিচ্ছি ওকে ভালোবাসা মরিয়ে রাখবো, রাজ রানীর মতো করে রাখবো, ওকে শুধু এনে দিন চাচাজি। আমি যে ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি চাচাজি, ওকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। এই বলে যারার বাবা মার পা জড়িয়ে কাঁদতে থাকে। যারা মা বাবা দুজনে রায়হানের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। রায়হান তাদের মেয়েকে পছন্দ করতো কোথায়, কোনোদিন তো বলেনি। রায়হান তাদের যদি বলতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না তাদের, কিন্তু এখন তো কোনো কিছু করার নেই, যা হবার তো তা হয়ে গেছে। যারা বাবার মনে পড়ে যায় গতকালের কথা।
যারার বাবা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিলেন আর তার মা রান্নাঘরে রান্নায় ব্যস্ত ছিলেন। অনেক টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। এই সন্ধ্যাবেলা আবার কে এলো? এসব ভাবতে ভাবতে যারার বাবা দরজা খুলে দেয় আর সামনে থাকা মানুষটাকে দেখে যার পরনায় অবাক হয়ে যায়, কারণ তার সামনে স্বয়ং এমপি তাহসিন হাসনাত কবির এবং সাথে কালো পোশাক পরিধান কয়েকজন লোক। তিনি অবাক হয়েই আর তাকিয়ে থাকেন। এমপি সাহেব তাদের এখানে কেন? তার ভাবনার মাঝে তাহসিন সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? যারার বাবা অবাকতার রেশ কাটিয়ে ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে উঠে বলেন, ও ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহসিন মুচকি এসে বলে, ভিতরে আসতে বলবেন না আঙ্কেল? যারার বাবা লজ্জা পেয়ে যায় নিজের বোকামির জন্য। তিনি বলেন, অবশ্যই বাবা, আসো, ভিতরে আসো। তাহসিন জারার বাবার কথায় মুচকি হেসে ভিতরে ঢোকে। তাহসিন জারার বাবাকে বলে, আঙ্কেল আপনি বসেন প্লিজ, আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। জারার বাবা মনে মনে বেশ অবাক হচ্ছেন, কিন্তু কিছু না বলে সোফায় বসেন। তাহসিন গিয়ে জারার বাবার পায়ের কাছে বসে পড়ে। জারার বাবা চমকে তাকায় আর বলে, বাবা এসব কী করছো তুমি? তুমি এভাবে নিচে বসছো কেন? তাহসিনের কণ্ঠে অসহায়ত্ব ফুটে বলে ওঠে, আঙ্কেল আপনার কাছে কিছু চাইবো, দেবেন আমায়? যারার বাবা ক্রমে বিস্মিত হয়ে যাচ্ছে। যার নাকি টাকা পয়সার অভাব নেই, অসংখ্য চাকর বাকর দিয়ে যার বাড়ি ভরপুর, যার চাওয়ার আগে সব পেয়ে যায়, বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, আর সে নাকি এসেছে তার কাছে কিছু চাইতে। কি এমন চাইতে পারে? যারার বাবাকে কথা বলতে না দেখে তাহসিন আবারও কোমল কণ্ঠে বলে ওঠে, দিবেন না আঙ্কেল? তাহসিনের কথায় যারার বাবা হুঁশ ফিরে তিনি বলেন, তুমি যা চাইবে তা যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমি দেব বাবা। তাহসিনের চোখ দুটি খুশিতে চিকচিক করে ওঠে। সে বলে, আমি আপনার মেয়েকে চাই আঙ্কেল, দিবেন আপনার মেয়েকে আমায় প্লিজ আঙ্কেল, দিয়ে দিন আপনার মেয়েটাকে আমায়, ওকে আমার ঘরের রানী করে রাখব। যারার বাবা আবারও চমকে যায়। তিনি ভাবছেন যারাকে কি করে তিনি তাহসিন। যারার বাবা চুপ থাকতে দেখে তাহসিনের বুকটা কেঁপে ওঠে। যদি যারার বাবা না করে দেন, যদিও সে জোর করে যারাকে বিয়ে করার ক্ষমতা রাখে, সে তা করবে না, কারণ সে চায় না যারার চোখে খারাপ হতে। তাই তো সে এসেছে যারার বাবা মাকে রাজি করাতে। যারার বাবা বলে, তুমি আমার মেয়েকে কিভাবে চেনো? তাহসিন নম্র কণ্ঠে বলে ওঠে, আপনার মেয়েকে আমি অনেক আগেই দেখেছি, তাছাড়াও আমার বোনের ফ্রেন্ড, আর ও এখন আমাদের বাড়িতেই। যারা বাবা বুঝতে পারে যারা যে বিয়ে বাড়িতে গেছে এটাই হয়তো তাহসিনদের বাড়ি। তবে তিনি মুখটাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমার মা বাবা জানে এই বিষয়ে? তাহসিন উপর নিচ মাথা নাড়ায়, তার মানে জানে। যারা বাবা জিজ্ঞেস করেন, যদিও বাবা হিসেবে এসব বিষয় জিজ্ঞেস করা একটু অস্বস্তি করে, তবু তিনি জিজ্ঞায়, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? তাহসিন কিছুক্ষণ চুপ করে রইল, চোখে যেন অদ্ভুত এক গভীরতা। তারপর ধীরে ধীরে বলল, ভালোবাসি কি না তা ঠিক জানি না আঙ্কেল, কারণ ভালোবাসা শব্দটা আমার কাছে খুব ছোট মনে হয় ওকে বোঝানোর জন্য। আমি শুধু জানি ও পাশে থাকলে পৃথিবীটা অকারণে সুন্দর লাগে, ও না থাকলে ভিড়ের মাঝেও নিজেকে ভীষণ একা মনে হয়। আমি জানি ওর হাসিটা দেখার জন্য আমি হাজারটা কষ্ট লুকাতে পারি। ওর চোখে পানি আসার আগেই আমি ভেঙে পড়ি ভিতরে ভিতরে। আমি জানি ওর নামটা আমার হৃদয়ে এমন এক জায়গায় লেখা, যেখান থেকে মুছে ফেলার ক্ষমতা আমার নিজেরও নেই। ভালোবাসা যদি হয় কাউকে পেয়ে খুশি থাকা, তাহলে হয়তো আমি ভালোবাসি না, কিন্তু যদি ভালোবাসা হয় কাউকে ছাড়া বাঁচার কথা কল্পনা করতে না পারা,
তাহলে আমি ওকে নিঃশ্বাসের থেকেও বেশি করে চাই। আপনার মেয়েকে আমি শুধু ভালোবাসতে চাই না আঙ্কেল, আমি ওর সমস্ত কষ্ট নিজের করে নিতে চাই। ও সব স্বপ্নের পাশে দাঁড়াতে চাই আর ওর প্রতিটা হাসির কারণ হতে চাই। তাই যদি আপনি জিজ্ঞেস করেন আমি কি আপনার মেয়েকে ভালোবাসি, তাহলে আমার উত্তর হবে ভালোবাসা শব্দটা কম পড়ে যায়। আমি ওকে আমার পুরো পৃথিবী বানিয়ে ফেলেছি। যারা বাবা মুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিল তাহসিনের কথাগুলো, প্রত্যেকটা বাবাই হয়তো চায় তার মেয়ের জন্য এরকম একটা ছেলে। তিনি হয়তো পেয়ে গিয়েছেন, যার মা এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার চোখেও খুশির ঝিলিক। আশরাফুল এতক্ষণ তার স্যারের দিকে তাকিয়েছিল। তার স্যার যে এত সুন্দর ভদ্র নম্র কণ্ঠে কথা বলতে পারে তা তো এখন না দেখলে জানতেই পারতো না। তবে তার টেনশন লাগছে, যারার বাবা কী বলে। যদি রাজি না হয় তাহলে তার স্যার ভীষণ কষ্ট পাবে। তাহসিনের দিকে তাকিয়ে যারার বাবা বলে ওঠে, তা জামাই বাবা এইভাবেই বসে থাকবে নাকি? পা ধরে যাবে তো। প্রথমে বোধগম্য না হলেও পরে যারার বাবার কথার অর্থ বুঝতে পেরে তাহসিন চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। এসব ভেবে খুশি থাকলেও এখন রায়হানের অবস্থা দেখে খুবই কষ্ট লাগছে তাদের। যারার বাবা রায়হানের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, শান্ত হ বাবা, এভাবে কাঁদলে তো অসুস্থ হয়ে পড়বি। দেখ বাবা, যা হবার হয়ে গেছে, এছাড়া নিয়তের উপর তো কারো হাত নেই। সব কিছুই আল্লাহর কুদরতি হাতে। যারা হয়তো তোর ভাগ্যে ছিল না। এসব ভেবে আর কষ্ট পাস না বাবা। রায়হান তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। যারার মায়ের খুব খারাপ লাগছে, তিনিও রায়হানকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছিল। যারা মনে মনে খুব রেগে আছে তাহসিনের উপরে, আয়েশা বেগমের সাথে এভাবে কথা বলায়। যারা রুমে গিয়ে তাহসিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি মায়ের সাথে এভাবে কথা বললেন কেন? উনি তো আপনার মা হয়, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? তাহসিন রাগে চোখে তাকায় যারার দিকে, যা দেখে যারা কিছুটা ভয় পেয়ে যায়। তাহসিন রাগী কণ্ঠে বলে ওঠে, ওই মহিলাকে আমার মা বলবে না। ওই মহিলা আমার কিছু হয় না, আর না তুমি যাবে ওই মহিলার কাছে। এবার যারাও চটে যায় তাহসিনের কথায়। তাকে কেন নিষেধ করছে অসভ্য লোকটা? যারাও চেঁচিয়ে বলে, 100 বার যাবো, তাতে আপনার কি? যে নিজের মাকে সম্মান করতে জানে না, মাকে নাম ধরে ডাকে, তার কথা আমি শুনতে বাধ্য নই। তাহসিন এবার চিৎকার করে বলে, যারা বলে, চিৎকার করছেন কেন? সত্যি তো বললাম, আর সত্যি কথা সবসময় তিতা হয়, তাই না বেয়াদব পুরুষ মানুষ? এবার তাহসিন একটা অসম্ভব কাজ করে বসে, যাতে যারা মোটেও প্রস্তুত ছিল না।